আপনি কি কখনো খেয়াল করেছেন বিজ্ঞান যত এগোচ্ছে ঈশ্বরের জন্য জায়গা কি ততই কমে যাচ্ছে, নাকি আসল প্রশ্নটা অন্যরকম? এই মহাবিশ্বের শৃঙ্খলা, জীবনের জটিলতা আর তথ্যের সূক্ষ্ম গঠন, এসব কি কেবল অন্ধ প্রক্রিয়ার ফল? জন সি লিনক্সের কসমিক কেমিস্ট্রি, ডু গড অ্যান্ড সায়েন্স মিক্স বইটি এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়ায়। সরাসরি কোনো আবেগ দিয়ে নয়, বরং যুক্তি, বিজ্ঞান আর প্রমাণের আলোয়। এই বইতে আপনি দেখবেন সায়েন্স কী ব্যাখ্যা করতে পারে আর কোথায় তার সীমা। আপনি বুঝবেন ফেইথ মানে কি অন্ধবিশ্বাস, নাকি এভিডেন্সের উপর দাঁড়ানো একটি যুক্তিসঙ্গত আস্থা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সায়েন্স আর গড কি সত্যি পরস্পর বিরোধী, নাকি তারা একই বাস্তবতার ভিন্ন ব্যাখ্যা? এই যাত্রায় আমরা প্রবেশ করব ফিজিক্স, বায়োলজি, ইনফরমেশন থিওরি এবং কনসাসনেস এর গভীরে। তাহলে চলুন বিজ্ঞান আর সত্যের এই জটিল সম্পর্কটাকে নির্মোহভাবে বুঝতে শুরু করি। পার্ট 1, সার্ভাইভিং দ্য ল্যান্ডস্কেপ। এই অধ্যায়ে লিনক্স একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি সরাসরি কোনো সিদ্ধান্তে যান না, বরং আগে পুরো ডিবেটের ভিত্তি তৈরি করেন। কারণ আপনি যদি প্রশ্নটাই ভুলভাবে করেন, তাহলে উত্তর যতই শক্তিশালী হোক তা সঠিক হবে না। বিজ্ঞান এবং ঈশ্বর কি সত্যি পরস্পর বিরোধী? অনেকেই ধরে নেন বিজ্ঞান যত এগোয় ঈশ্বরের জায়গা তত সংকুচিত হয়। কিন্তু লিনক্স এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। সায়েন্স কি বলে আর আমরা সায়েন্স থেকে কি ব্যাখ্যা করি, এই দুই জিনিস এক নয়। অর্থাৎ ডেটা এবং ইন্টারপ্রিটেশন আলাদা। এই পার্থক্য না বুঝলে সায়েন্স ভার্সেস গড বিতর্কটি ভুল পথে চলে যায়। এখন আসে সবচেয়ে বিতর্কিত শব্দ, ফেইথ। সাধারণভাবে বলা হয় ফেইথ মানে এভিডেন্স ছাড়া বিশ্বাস। কিন্তু লিনক্স এই ধারণাটিকে চ্যালেঞ্জ করেন। তিনি দেখান আমাদের দৈনন্দিন জীবনের অনেক সিদ্ধান্তই রিজনেবল ট্রাস্টের ওপর দাঁড়ায়। অর্থাৎ সব কিছু প্রমাণ করে নেওয়া সম্ভব নয়, তবুও আমরা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করি। এখানে তিনি একটি ব্যালেন্স তৈরি করেন। সায়েন্স এভিডেন্সের ওপর দাঁড়ায়, কিন্তু ইন্টারপ্রিটেশনে বিলিভ ঢুকে পড়ে। অন্যদিকে ফেইথ পুরোপুরি অন্ধ নয়, এটিও এভিডেন্স, এক্সপেরিয়েন্স এবং ইনফারেন্সের সাথে সম্পর্কিত। একটি প্রচলিত ধারণা হলো সায়েন্স ধর্মের বিরুদ্ধে লড়াই তৈরি করেছে। কিন্তু তিনি দেখান মডার্ন সায়েন্সের জন্ম একটি ওয়ার্ল্ড ভিউয়ে, যেখানে ইউনিভার্সকে ধরা হতো অর্ডারলি, ল গভর্নড এবং ইন্টেলিজিবল। অর্থাৎ প্রকৃতিকে বোঝা যাবে, এই বিশ্বাসটাই সায়েন্সের ভিত্তি। এবং এই ধারণার পেছনে থিইস্টিক চিন্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর সাথে তিনি ডিজাইন আর্গুমেন্ট নিয়েও কথা বলেন। প্রশ্নটা সহজ, এই মহাবিশ্বের সূক্ষ্মতা, জীবনের জটিলতা, এসব কি কেবল চান্সের ফল, নাকি এর পেছনে কোনো ইন্টেলিজিবল স্ট্রাকচার আছে? তিনি কোনো সরল উত্তর দেন না, বরং দেখান এই প্রশ্নটি বহু শতাব্দী ধরে দর্শন ও বিজ্ঞানের কেন্দ্রে রয়েছে। এখন আমরা আরও গভীরে যাব। সায়েন্স নিজে কিভাবে কাজ করে এবং তার সীমা কোথায়। পার্ট 2, সায়েন্স অ্যান্ড এক্সপ্লেনেশন। এখন লিনক্স আমাদের নিয়ে যান একটি আরও সূক্ষ্ম স্তরে। এখানে আর শুধু প্রশ্ন নয়, বরং প্রশ্ন করার পদ্ধতিটাকেই বিশ্লেষণ করা হয়। সায়েন্স কিভাবে কাজ করে, তার সীমা কোথায়, আর কেন অলভিউ ছাড়া সায়েন্সের ব্যাখ্যা অসম্পূর্ণ। আমরা সাধারণত ভাবি সায়েন্স শুধু অবজারভেশন আর এক্সপেরিমেন্টের ওপর দাঁড়ায়। কিন্তু লিনক্স দেখান সায়েন্সের পেছনে কিছু প্রিসাপোজিশন আছে, যেগুলো সায়েন্স নিজে প্রমাণ করে না। যেমন প্রকৃতির নিয়ম মেনে চলে, লজিক নির্ভরযোগ্য এবং ইউনিভার্স বোঝার মতো। এই ধারণাগুলো না থাকলে সায়েন্স শুরুই করা যেত না। অর্থাৎ সায়েন্স শক্তিশালী, কিন্তু এটি একটি নির্দিষ্ট পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ। এটি হাউ প্রশ্নের উত্তর দেয়, কিন্তু সবসময় হয় নয়। এখানে লিনক্স ন্যাচারালিজমকে বিশ্লেষণ করেন। ন্যাচারালিজম বলে প্রকৃতি ছাড়া আর কিছুই নেই, সব কিছু ম্যাটার এবং ফিজিক্যাল ল দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু লিনক্স প্রশ্ন তোলেন, যদি সব কিছুই ব্লাইন্ড প্রসেস এর ফল হয়, তাহলে আমাদের রিজনিং ক্ষমতাই বা কতটা নির্ভরযোগ্য? যদি চিন্তাই পিওরলি কেমিক্যাল প্রসেস হয়,
তাহলে সত্য বলে কিছু থাকার অর্থ কী? এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংশন আসে। সায়েন্স ডাজ নট ইকুয়ালস ন্যাচারালিজম। সায়েন্স একটি মেথড, ন্যাচারালিজম একটি ওয়ার্ল্ড ভিউ। এই দুটোকে এক করে ফেললেই সমস্যা শুরু হয়। এখন আমরা থিইজম নিয়ে আলোচনা করব, কিন্তু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকেই। প্রথমে তিনি গড অব গ্যাপস ধারণাটি পরিষ্কার করেন, যেখানে আমরা কোনো কিছু বুঝতে না পারলেই বলি এটা ঈশ্বর করেছে। তিনি দেখান এটি একটি দুর্বল যুক্তি, কিন্তু এর মানে এই নয় সব ধরনের থিইস্টিক এক্সপ্লেনেশন ভুল। এরপর আসে কমপ্লেক্সিটি অব গড প্রশ্ন। অনেকে বলেন ইউনিভার্স কমপ্লেক্স হয়, তাহলে গড তো আরও কমপ্লেক্স হওয়া উচিত। লিনক্স এখানে দেখান এই তুলনাটি সবসময় বৈধ নয়, কারণ গডকে ফিজিক্যাল সিস্টেম হিসেবে ধরা হচ্ছে, যা থিইজম নিজেই দাবি করে না। তারপর মিরাকলস। মিরাকল কি সায়েন্সের বিরুদ্ধে? লিনক্স বলেন সায়েন্স নিয়ম খোঁজে, কিন্তু যদি কোনো হায়ার এজেন্সি থাকে তাহলে নিয়মের ব্যতিক্রম লজিক্যালি অসম্ভব নয়। অর্থাৎ মিরাকল মানেই সায়েন্সের ভাঙন নয়, বরং এটি একটি ভিন্ন স্তরের ব্যাখ্যা হতে পারে। এই অংশে লিনক্স মূলত একটি জিনিস পরিষ্কার করেন, ডেটা এক জিনিস, ইন্টারপ্রিটেশন আরেক জিনিস। আর এই পার্থক্য বুঝলেই সায়েন্স ভার্সেস গড বিতর্কটি অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে। এখন আমরা এগিয়ে যাব আরও গভীরে, যেখানে প্রশ্নগুলো আর তাত্ত্বিক নয়, বরং সরাসরি জড়িত মহাবিশ্ব আর জীবনের সঙ্গে। পার্ট 3, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্স অ্যান্ড লাইফ। এখন আমরা তর্কের স্তর থেকে নেমে আসি বাস্তবতার গভীরে, মহাবিশ্ব, জীবন এবং তথ্য। এখানে লিনক্স একটি গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি নয়, বরং কনক্রিট সায়েন্টিফিক ফিনোমেনা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নটা সরাসরি, এই ইউনিভার্স আর লাইফ কি কেবল ব্লাইন্ড প্রসেসের ফল, নাকি এর ভিতরে কোনো গভীর স্ট্রাকচার, প্যাটার্ন বা ইন্টেলিজেন্সের ইঙ্গিত আছে? মহাবিশ্বের একটি শুরু আছে, বিগ ব্যাং মডেল সেটাই নির্দেশ করে। কিন্তু লিনক্স এখানে শুধু শুরু নিয়েই থামেন না, তিনি নিয়ে আসেন ফাইন টিউনিং প্রশ্ন। ফিজিক্যাল কনস্ট্যান্ট যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যদি এগুলো সামান্য পরিবর্তিত হতো তাহলে লাইফ সম্ভব হতো না। এখানে প্রশ্নটা প্রবাবিলিটি এর। এই সূক্ষ্ম ব্যালেন্স কি পিওরলি চান্স, নাকি এর পেছনে কোনো ডিপার এক্সপ্লেনেশন দরকার? জীবন শুধু অস্তিত্ব নয়, এটি হাইলি অর্গানাইজড, ডায়নামিক এবং অ্যাডাপটিভ। একটি কোষের ভেতরে হাজার হাজার কোঅর্ডিনেটেড প্রসেস একসাথে কাজ করে। লিনক্স দেখাতে চান এই লেভেলের অর্গানাইজেশন র্যান্ডম অ্যাসেম্বলি দিয়ে সহজে ব্যাখ্যা করা যায় না। এখন আমরা পৌঁছাই ডিএনএতে। ডিএনএ শুধু কেমিক্যাল স্ট্রাকচার নয়, এটি একটি কোড। এখানে 4টি বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, একটি ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, যা প্রোটিন তৈরি করার নির্দেশ দেয়। অর্থাৎ এখানে শুধু কেমিস্ট্রি নয়, ইনফরমেশন কাজ করছে। এরপর লিনক্স একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংশন করেন, ম্যাটার ভার্সেস ইনফরমেশন। একই কেমিক্যাল স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু ইনফরমেশন বদলালে মিনিং বদলে যায়। অর্থাৎ ইনফরমেশন কোনো পিওরলি ফিজিক্যাল প্রপার্টি নয়, এটি প্যাটার্ন, সিকোয়েন্স এবং মিনিংয়ের সাথে জড়িত। এরপর আলোচনা আরও গভীর হয়। অ্যালগোরিদমিক ইনফরমেশন থিওরি বলে র্যান্ডম সিকোয়েন্স আর মিনিংফুল সিকোয়েন্স আলাদা। একটি র্যান্ডম স্ট্রিংয়ে স্ট্রাকচার নেই, কিন্তু মিনিংফুল ইনফরমেশন কম্প্রেসেবল, প্যাটার্ন। লিনক্স এই ধারণা ব্যবহার করে প্রশ্ন তোলেন, ডিএনএ এর মতো হাইলি স্পেসিফাইড ইনফরমেশন পিওর র্যান্ডমনেস থেকে আসা কতটা সম্ভব? তারপর আসে একটি জনপ্রিয় ধারণা, সেলফ অর্গানাইজেশন। কিছু সিস্টেম নিজে থেকেই অর্ডার তৈরি করতে পারে, যেমন ক্রিস্টালস বা কিছু কেমিক্যাল প্যাটার্নস। কিন্তু লিনক্স দেখান সিম্পল অর্ডার আর ফাংশনাল ইনফরমেশন এক জিনিস নয়। ক্রিস্টাল এর রেপুটেশন আছে, কিন্তু ডিএনএ এর মতো ইনস্ট্রাকশন বেস সিস্টেম নয়। অর্থাৎ সেলফ অর্গানাইজেশন কিছুটা এক্সপ্লেইন করতে পারে, কিন্তু লাইফের ইনফরমেশন রিচ স্ট্রাকচার পুরোপুরি নয়। এই অংশে লিনক্স একটি বড় প্রশ্ন তোলেন, ইনফরমেশন কোথা থেকে আসে
আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে পরবর্তী ধাপে, ইভলিউশন, যেখানে লাইফের এক্সপ্লেনেশন আরও কঠোরভাবে পরীক্ষা করা হবে। পার্ট 4, দ্য মডার্ন সিনথেসিস। এখন আমরা পৌঁছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশে, ইভলিউশন। কারণ আধুনিক বায়োলজিতে ইভলিউশনই হলো লাইফের প্রধান এক্সপ্লেনেটরি ফ্রেমওয়ার্ক। লিনক্স এই ফ্রেমওয়ার্কটিকে সরাসরি অস্বীকার করেন না, বরং তিনি এটিকে গভীরভাবে পরীক্ষা করেন। প্রশ্নটা পরিষ্কার, ইভলিউশন কি সত্যি লাইফের সমস্ত জটিলতা ব্যাখ্যা করতে পারে? প্রথমেই লিনক্স ইভলিউশনের মূল ধারণা তুলে ধরেন, ভ্যারিয়েশন প্লাস সিলেকশন, গ্র্যাজুয়াল চেঞ্জ। তিনি স্বীকার করেন ইভলিউশন জীবের অনেক পরিবর্তন ব্যাখ্যা করতে সক্ষম, কিন্তু এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, এটি কি শুধু পরিবর্তন ব্যাখ্যা করে নাকি অরিজিন অফ কমপ্লেক্সিটিও ব্যাখ্যা করতে পারে? এখানে লিনক্স কঠিন প্রশ্নগুলো সামনে আনেন। নতুন জেনেটিক ইনফরমেশন কোথা থেকে আসে? স্মল চেঞ্জেস থেকে লার্জ স্কেল কমপ্লেক্সিটি কিভাবে তৈরি হয়? র্যান্ডম মিউটেশন প্লাস সিলেকশন কি যথেষ্ট? এগুলো ইভলিউশন এর বিরুদ্ধে স্লোগান নয়, বরং থিওরির সীমা পরীক্ষা করার প্রশ্ন। এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংশন আসে, মাইক্রো ইভলিউশন ভার্সেস ম্যাক্রো ইভলিউশন। মাইক্রো ইভলিউশন ছোট পরিবর্তন যা অবজারভেবল, ম্যাক্রো ইভলিউশন বড় স্ট্রাকচারাল চেঞ্জেস। লিনক্স দেখাতে চান মাইক্রো ইভলিউশন নিয়ে কনসাসনেস থাকলেও ম্যাক্রো লেভেল এক্সপ্লেনেশন এখনও বিতর্কিত, অর্থাৎ ইভলিউশন কি এক্সপ্লেইন করে এবং কি করে না এই সীমা স্পষ্ট করা জরুরি। ন্যাচারাল সিলেকশন হলো ইভলিউশন এর কোর মেকানিজম। এটি বেনিফিশিয়াল ট্রেইটকে রিটেইন করে, হার্মফুল ট্রেইটকে এলিমিনেট করে। কিন্তু লিনক্স এখানে একটি সূক্ষ্ম পয়েন্ট তোলেন, সিলেকশন সিলেক্ট করতে পারে কিন্তু ক্রিয়েট করে না, অর্থাৎ সিলেকশন এক্সিস্টিং ভ্যারিয়েশন এর ওপর কাজ করে, নতুন ইনফরমেশন তৈরি করে কিনা সেটাই মূল প্রশ্ন। এরপর লিনক্স বায়োলজিক্যাল লিমিটস নিয়ে আলোচনা করেন। কিছু পরিবর্তন সম্ভব, কিন্তু সব পরিবর্তন নয়। সিস্টেমসের কমপ্লেক্সিটি বাড়ার সাথে সাথে ফাংশনাল কনস্ট্রেইন বেড়ে যায়, অর্থাৎ ইভলিউশন এর একটি এডস থাকতে পারে যেখানে র্যান্ডম মিউটেশন আর সিলেকশন আরও কমপ্লেক্স সিস্টেম তৈরি করতে অক্ষম হয়ে পড়ে। এখানে আলোচনা সবচেয়ে কঠিন হয়ে ওঠে, প্রবাবিলিটি এবং ম্যাথমেটিক্স। লিনক্স প্রশ্ন তোলেন, হাইলি স্পেসিফাইজড বায়োলজিক্যাল স্ট্রাকচার র্যান্ডম প্রসেস দিয়ে তৈরি হওয়ার প্রবাবিলিটি কত? যদি প্রবাবিলিটি অত্যন্ত কম হয় তাহলে অল্টারনেটিভ এক্সপ্লেনেশন দরকার। এখানে তিনি আর্গুমেন্ট দেন, কমপ্লেক্সিটি যত বাড়ে চান্স এক্সপ্লেনেশন তত দুর্বল হয়। এই অংশে লিনক্স ইভলিউশনকে বাতিল করেন না, বরং তিনি এটিকে একটি ইনকমপ্লিট এক্সপ্লেনেশন হিসেবে চ্যালেঞ্জ করেন। এবং এখানেই প্রশ্নটি আরও গভীর হয়, লাইফের ইনফরমেশন কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রবেশ করব বইটির শেষ অংশে, ইনফরমেশন এজ, যেখানে বায়োলজি আর ইনফরমেশন থিওরি একসাথে মিলিত হয়। পার্ট 5, দ্য ইনফরমেশন এজ। এখন আমরা বইটির সবচেয়ে সূক্ষ্ম এবং দার্শনিকভাবে গভীর অংশে পৌঁছাই, ইনফরমেশন, সিস্টেম এবং মাইন্ড। এখানে লিনক্স দেখাতে চান জীবনকে শুধু কেমিস্ট্রি বা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যথেষ্ট নয়, কারণ জীবনের কেন্দ্রে আছে ইনফরমেশন প্রসেসিং। আগে বায়োলজিকে অনেকটা পার্টস দিয়ে বোঝার চেষ্টা করা হতো, জিন, প্রোটিন, সেল, আলাদা আলাদা অংশ। কিন্তু সিস্টেমস বায়োলজি দেখায় লাইফ আসলে একটি ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক। একটি কোষের ভেতরে হাজারো ইন্টারাকশন, ফিডব্যাক লুপস, রেগুলেশন, কোঅর্ডিনেশন সব কিছু একসাথে কাজ করে। অর্থাৎ এখানে শুধু পার্টস না, সিস্টেম লেভেল অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ। এটি এমন এক কমপ্লেক্সিটি যেখানে শুধু অংশগুলো যোগ করলেই পুরোটা বোঝা যায় না। এখন প্রশ্নটা আরও স্পষ্ট, ইনফরমেশন কোথা থেকে আসে? ডিএনএ শুধু মলিকিউল নয়, এটি একটি কোড যেখানে সিকোয়েন্সের মধ্যে মিনিং আছে। লিনক্স এখানে একটি তুলনা ব্যবহার করেন, যেমন একটি বাক্য অক্ষরগুলো এলোমেলোভাবে থাকলে অর্থ নেই, কিন্তু সঠিক সিকোয়েন্সে হলে অর্থ তৈরি হয়। অর্থাৎ ইনফরমেশন ইকুয়ালস
স্ট্রাকচার প্লাস মিনিং। এখানে বড় প্রশ্ন, এই ধরনের মিনিংফুল স্পেসিফাইড ইনফরমেশন কি পিওরলি ফিজিক্যাল প্রসেস থেকে আসতে পারে, নাকি এর জন্য একটি এক্সপ্লেনেটরি লেয়ার দরকার যা শুধু কেমিস্ট্রি দিয়ে ধরা যায় না? সবশেষে লিনক্স প্রবেশ করেন কনসাসনেস এর প্রশ্নে। ব্রেইন একটি ফিজিক্যাল অর্গান, নিউরনস, ইলেকট্রিসিটি, সিগন্যালস, কিন্তু মাইন্ড কি শুধুই ব্রেইন? আমাদের চিন্তা, অনুভূতি, রিজনিং এসব কি শুধু কেমিক্যাল রিয়াকশন? এখানে একটি ক্লাসিক সমস্যা, সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স পিওরলি অবজেক্টিভ সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করা কঠিন। এখানে তিনি কোয়ান্টাম ডিসকাশনও নিয়ে আসেন, কারণ কোয়ান্টাম ফিজিক্স দেখায় রিয়েলিটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। কিন্তু লিনক্স এটাকে মেকানিজম বানান না, বরং বলেন ফিজিক্স যত এগোয় ততই রিয়েলিটি এর গভীরতা বাড়ে। এই অংশে লিনক্স একটি বড় কনক্লুশনের দিকে নিয়ে যান। সায়েন্স যত এগোচ্ছে প্রশ্নগুলো ততই গভীর হচ্ছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর শুধু এক ধরনের এক্সপ্লেনেশন দিয়ে ধরা যায় না। এখন আমরা প্রস্তুত পুরো বইটির কনক্লুশন বুঝতে, যেখানে এইসব প্রশ্ন একসাথে মিলিত হবে। এই দীর্ঘ যাত্রার শেষে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, বিজ্ঞান আমাদের অনেক কিছু বুঝিয়েছে, মহাবিশ্বের গঠন, জীবনের প্রক্রিয়া, এমনকি তথ্যের সূক্ষ্ম কাঠামো পর্যন্ত। কিন্তু একই সাথে এটি আমাদের সামনে আরও বড় প্রশ্নও তুলে ধরেছে। এই বইটি আমাদের কোনো সহজ চূড়ান্ত উত্তর দেয় না, বরং এটি আমাদের শেখায় কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে এভিডেন্স আর ইন্টারপ্রিটেশন আলাদা করতে হয়। লিনাক্সের মূল বক্তব্যটি তাই সূক্ষ্ম। সায়েন্স এবং গড এদের সম্পর্ককে সংঘর্ষ হিসেবে দেখা হয়তো অতিরিক্ত সরলীকরণ, কারণ সায়েন্স একটি মেথড আর ওয়ার্ল্ডভিউ একটি ব্যাখ্যা, এবং বাস্তবতাকে বুঝতে গেলে দুটোকেই বিবেচনায় নিতে হয়। এই যাত্রায় আমরা দেখেছি মহাবিশ্বের সূক্ষ্মতা, জীবনের জটিলতা, ডিএনএ এর ইনফরমেশন, ইভলিউশন এর শক্তি এবং সীমা, আর মাইন্ডের রহস্য। প্রতিটি স্তরেই প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলোই আমাদের এগিয়ে নিয়েছে। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি যা জানেন তা কি শুধুই অবজারভেশনের ফল, নাকি তার পেছনে রয়েছে কিছু গভীর অনুমান, কিছু ব্যাখ্যা যা আপনি সচেতনভাবে ভাবেননি? যদি সেই প্রশ্নটা আপনার ভেতরে কাজ করতে শুরু করে, তাহলেই এই আলোচনা সফল। কথনিকার সাথেই থাকুন, কারণ সত্যের অনুসন্ধান কোনো একক উত্তর নয়, এটি একটি চলমান প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াতেই চিন্তা আরও গভীর হয়। ধন্যবাদ।